প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। প্রিতরে যাচ্ছে আজ আপনাদের সাথে। আজ আমাদের সাথে দুজন স্বপ্নবাজ তরুণ আছেন, যারা শুধু নিজেরা স্বপ্ন দেখে না, অনেক অনেক তরুণকে স্বপ্ন দেখাচ্ছে। এবং আমি যখন আসলে তাদের প্রোফাইল পড়ছিলাম, আমি আসলে প্রোফাইল পড়ে ভীষণ মুগ্ধ। দুই বাংলাদেশি তরুণ রীতিমতো বাংলাদেশের পতাকাকে বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমি যখন তাদের বয়স জানলাম, আমি আসলেই কনফিউজ। আমার মনে হয়েছে আজকের ইয়াং নাইটে আমরা এই দুই তরুণকে প্রেজেন্ট করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনারও ভালো লাগবে। আমাদের সাথে আছেন শমী হাসান চৌধুরী এবং আমাদের সাথে স্কাইপে যুক্ত হবেন রিজভী আরেফিন, মালয়েশিয়া থেকে, ফাউন্ডিং কোচেয়ার অ্যাওয়ারনেস 360। শমী এবং রিজভী দুজনকে আসলে অভিনন্দন। কেমন আছেন শমী? ভালো আছি এবং অনেকদিন পর না, আপনাকে অনেক দিন ধরে আসলে আমি ফলো করছিলাম। আপনি এই নিউ ইয়র্ক থাকেন, তো এই মালয়েশিয়া থাকেন, অবশেষে আপনাকে দেশে পাওয়া গেল। শমী, আপনার কাছে একটু জানতে চাই, আমি সিরিয়াসলি বলছি, আমি যখন আসলে আপনার প্রোফাইলটা পড়ছিলাম, সো আমি সুপার ইমপ্রেস যে বাংলাদেশে একজন তরুণ এভাবে আসলে দাপিয়ে বেরোচ্ছে, খুবই ভালো লাগছে। আমি যখন পরবর্তীতে আপনার বয়সটা জানলাম, আমি আসলে একটু কনফিউজ যে আসলে আপনি কখন থেকে শুরু করলেন। যেমন আপনার 23 বছর বয়সে আপনি 10 বছরের অভিজ্ঞতা। সো আমরা আসলে একটু জানতে চাই যে শুরুটা আসলে কিভাবে হলো, এত এনার্জি কোথা থেকে আসলো? শুরুটা অ্যাকচুয়ালি হয়েছে বাসা থেকে। আমার বাবা রোটারিয়ান ছিলেন, বাবাকে দেখতাম এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে। বাবাকে দেখে ইন্সপায়ার্ড হওয়া, বাবার সাথে হাত ধরে অনেক জায়গায় যাওয়া। তারপর আমি ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি নামের একটা কেনেডি লুগার ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি, এটা ইয়েস প্রোগ্রাম বলি আমরা, এটা ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফান্ডেড একটা প্রোগ্রাম। এটার মাধ্যমে আমি ক্লাস গ্রেড 12 পড়তে আমেরিকায় যাই, মিশিগান শেবয়গান হাই স্কুলে আমি গ্র্যাজুয়েট করি। তারপর ওখানে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদেরকে কমিউনিটি সার্ভিস করতে হবে 40 আওয়ার্স ইন 1 ইয়ার। তো বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি শেষ করেছিলাম 460 আওয়ার্স, যেটা ওই বছরের রেকর্ডকৃত ছিল। তো তখন আমি অ্যাওয়ার্ড পাই বারাক ওবামা থেকে, প্রেসিডেন্ট বারাক ওবামা, গোল্ড মেডেল অ্যান্ড প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড। ওটা আরও ইন্সপায়ার করে আমাকে। এসে আমি ইয়েস আলমরাই বাংলাদেশের সাথে যুক্ত হই, তারপর আরও অনেক কিছুর সাথে যুক্ত হতে হতে আজকে এ পর্যন্ত আসা। সো আপনি যখন আসলে শুরু করেছেন, তার মানে হচ্ছে আপনি এখন যদি 23 হন, আপনি 10 বছর আগে 13 বছর বয়সে শুরু করেছেন। 13 বছর বয়সের অন্য একটা কিশোর বা তরুণ সাধারণত যা করে আপনি তার চেয়ে ভিন্ন। সো শুধুমাত্র কি যে পারিবারিক পরিমণ্ডলটাই আসলে আপনার ভিন্ন হতে সাহায্য করেছে, নাকি আসলে আপনার নিজের মধ্যে আসলে কোনো একটা খিদা কাজ করেছে? আমার মনে হয় আমার মধ্যে এমপ্যাথি জিনিসটা কাজ করে, যে আমি নিজে প্রিভিলেজ যদি নিজেকে মনে করি, তখন আমি খেয়াল করি যে আশেপাশে কারা আন্ডার প্রিভিলেজড আছে বা তাদের কোন হেল্প, কিভাবে আমি তাদেরকে হেল্প করতে পারি। তো আমার মনে হয় ওই ফিলিংটা থেকে প্রবাবলি এটা স্টার্ট হয়েছে। এবং এই অ্যাওয়ারনেস 360টা যে আপনারা আসলে প্ল্যাটফর্মটা তৈরি করলেন, সেটা নিয়ে একটু জানতে চাই। সেটা কয় বছর আগে তৈরি করলেন? প্রথমে কারা কারা ছিলেন? অ্যাওয়ারনেস 360টা রিজভী আর আমি অ্যাকচুয়ালি দুজনই আলাদা জায়গায় কমিউনিটি সার্ভিস করতাম। আমাদের অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে একটা কমিউনিটি সার্ভিস ইভেন্টের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন ছিল একটা প্রোগ্রামে। তারপর আমরা আস্তে আস্তে কাজ শুরু করি, মনে হলো যে একসাথে কাজ করা শুরু করলাম, মনে হলো যে আমাদের ইয়াং পিপলদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। তখন সেখান থেকে আমরা 2016 সালে আমরা শুরু করি অ্যাওয়ারনেস 360। এখন আলহামদুলিল্লাহ আমরা 23টা কান্ট্রিতে অপারেট করছি। সিরিয়াসলি 23টা? হ্যাঁ। এবং আপনারা এখন কি মূলত মালয়েশিয়া বেস? আপনি নিজে যেহেতু পড়াশোনার জন্য ওখানে আছেন। আমরা 23টা কান্ট্রিতে আমাদের টিম আছে, কান্ট্রি অ্যাম্বাসেডর থাকে। মেইনলি বাংলাদেশে আমাদের ফোকাসটা হচ্ছে এসডিজি 6, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ইউনাইটেড নেশনসের যে 17টা গোল আছে, ওই গোলগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রজেক্টসগুলো আমরা করি। তো বাংলাদেশে এসডিজি 6 যেটা ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সেটাতে আমরা বেশি ফোকাস করছি। এরকম বিভিন্ন দেশ ভিত্তিক যেই দেশে আমাদের যেখানে যেইটার প্রয়োজন সেইভাবে আসলে কাজ করছেন। আমরা একটু যদি রিজভির সাথে যাই। রিজভি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিজভী আরেফিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। রিজভী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা সমীর কাছ থেকে শুনছিলাম আসলে অ্যাওয়ারনেস 360, আপনি আসলে কখন থেকে এই ধরনের কমিউনিটি সার্ভিসের সাথে আসলে নিজেকে যুক্ত করলেন? সত্যি কথা বলতে আমার বাবা আর কি সোশ্যাল ওয়ার্কার ছিলেন। আমার বাবা এরকম সমাজসেবামূলক অনেক কাজ করতেন ছোটবেলা থেকে। আর আমি আমার বাবাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। আর যখন আমি নরমালি আমি বাংলাদেশে যখন থাকতাম, আমি দেখতাম যে আমার চারপাশের মানুষজন, আমি যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, ওরা সবকিছু থেকে বঞ্চিত। সো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি পীড়া দিত আমি বলতে পারি। সো ওইখান থেকে আমার আসলে কাজ করাটা শুরু। এরপর হচ্ছে সমীর সাথে যখন আমার পরিচয় হলো, তখন দেখলাম যে দুইজনেরই সিমিলার মেন্টালিটি, সিমিলার ইয়া। তখন আমরা একসাথে কাজ করা শুরু করলাম। বাহ, চমৎকার। এবং আপনারা আসলে ভীষণ লাকি। আমি নিশ্চিত যে আসলে অন্য অনেক তরুণকে হয়তো বাসা থেকে আসলে এইটা করার জন্য হয়তো বকা দেয় যে না, আরেকটু পড়াশোনার দিকে মনোযোগী হও। আপনাদের ক্ষেত্রে কি সেটা কখনো হয়েছিল রিজভি? সেরকম কিছু তো হয়নি না? বাসা থেকে বরং সাপোর্টই ছিল? আমাদের বাসা থেকেও সবসময় যে সাপোর্ট পেতাম সেটা না।
আমার এখনো মনে আছে যে আমার মা বলতো যে এত সোশ্যাল ওয়ার্ক করে কি হবে, পড়ালেখা করো বা ইয়ে করো। বাট এখন আমার মা বলে যে না ঠিক আছে বাবা, তুমি যেটা স্টার্ট করেছিলে বা তুমি যেটা করেছিলে সেটা এখন এখন আমরা বুঝি যে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে যখন আমার মা দেখে যে 22টা কান্ট্রিতে আমরা অপারেট করছি এন্ড উই আর মেকিং চেঞ্জেস। সো এখন আমার মা অনেক আমার পরিবার অনেকটা নিশ্চয়ই অনেক প্রাউড ফিল পজিটিভ করে। এবং সাপোর্ট। এবং এই বিষয়টা যেহেতু আসলে উঠে আসলো, কারণ প্রচুর তরুণরা আসলে কমপ্লেন করে যে আমরা এটা করতে চাই বা সেটা করতে চাই, বাসা থেকে আসলে সাপোর্টটা পাই না। আপনারা যেহেতু দুজন সফল স্বপ্নবাজ তরুণ, আর অনেকগুলো তরুণকে আসলে আপনারা স্বপ্ন দেখিয়ে চলেছেন, আপনাদের কি পরামর্শ থাকবে আসলে সেই তরুণদের প্রতি? বাবা মা তো আসলে খারাপ চায় না, আবার বাবা মা হয়তো এটাও বুঝতে পারে না যেটা হয়তো আপনারা বুঝতে পেরে শুরুটা করেছিলেন। এটা আসলে সামঞ্জস্যটা কিভাবে হবে? আমার মনে হয় যে শুরু করে দেওয়া উচিত। বাসা থেকে যদি শুরুতে একটু প্রবলেম হয়ও, বাট স্টিল আমার মনে হয় আমাদের সবার শুরু করে দেওয়া উচিত। একবার শুরু করে দিলে যখন আমরা ইমপ্যাক্ট করা স্টার্ট করব, তখন তো Right. বাবা মারা দেখে ওটা তারা বুঝবেন যে আমরা অ্যাকচুয়ালি ভালো কাজই করছি। যেরকম সোশ্যাল মিডিয়া টপিকটাই যদি বলি, যে বাবা মারা হয়তো মনে করে যে আমরা সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকি বা পড়াশোনা করি না, সময় নষ্ট করছি। কিন্তু সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা অনেক একটা ভালো টুল। এটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যেটা আমরা অ্যাওয়ারনেস 360-তে করছি, যেরকম আমরা মালয়েশিয়া বেসড এখন, বাট আমরা 23টা কান্ট্রিতে অপারেট করছি, যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু করছি। সোশ্যাল মিডিয়া দিয়ে আসলে এই চেষ্টা সোশ্যাল মিডিয়া কান্ট্রির সাথে এক্স্যাক্টলি, আমাদের যখন মান্থলি মিটিংস হয় অ্যাওয়ারনেস 360 কান্ট্রি অ্যাম্বাসেডার্সদের সাথে, যত রকমের কথাবার্তা সবকিছু কিন্তু অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমাদের ইএমকে সেন্টার একটা প্রোগ্রাম ছিল এবং আমাদের অন্যান্য দেশের কান্ট্রি অ্যাম্বাসেডাররা ফেসবুক লাইভের মাধ্যমে জয়েন করলো এবং তারা দে ফেল্ট ভেরি ইনক্লুডেড ইন দ্য ইভেন্ট। সো আমার মনে হয় যে শুরু করে দেওয়া উচিত, তারপরে তো মানুষ দেখবেই যে কি করছি আমরা কাজ। ডেফিনেটলি। রিজভি, আমরা একটু শুনি আপনার কাছ থেকে যে আপনারা 23টা দেশে যে আসলে অপারেশনটা করছেন, কোথায় কোথায় আসলে করছেন? সব কি কোথায় কোন কোন কান্ট্রিতে আসলে আপনাদের অপারেশনটা হচ্ছে? আমরা আমরা যেরকম 23টা দেশ আমি একসাথে বলতে পারবো কিনা আই এম নট শিওর, বাট কঙ্গোতে যেরকম আমরা এখন আছি, ক্যামেরুনে আছি, জিম্বাবুয়েতে আছি, তারপর ইন্ডিয়াতে আছি, পাকিস্তানে আছি, মালয়েশিয়াতে, যেহেতু আমরা মালয়েশিয়াতে থাকি, প্যালেস্টাইনে আছি আমরা, তারপর হচ্ছে জাবুতি নামের একটা কান্ট্রি আছে যেটা আফ্রিকাতে। আমরা আসলে কাজ করতে করতে এরকম আরো অনেক আফ্রিকান কান্ট্রি সম্পর্কেও জানতে পারছি, কারণ আগে আমরা ওইগুলোর নামও হয়তো জানতাম না। তারপর হচ্ছে আমরা সোমালিয়াতে আছি, সোমালিল্যান্ডে আছি, এরকম আরো অনেকগুলো কান্ট্রিতে আমরা আছি। বাহ, চমৎকার। সো যখন আসলে একটা নতুন কান্ট্রিতে আপনার আসলে অপারেশন শুরু, কিভাবে আসলে শুরুটা হয়? কারণ আমি নিশ্চিত আসলে যখন আসলে আমরা আপনাদের মতো এই ধরনের কোনো স্বপ্নবাজ তরুণকে আসলে আমাদের এই শোতে আসলে ফিচার করি, অনেক তরুণ হয়তো ভেবে বসেন যে আসলে ওরা বোধহয় সুবিধাপ্রাপ্ত, সে কারণে আসলে ওরা এটা সেটা করতে পেরেছে। কিন্তু আমি নিশ্চিত যে আসলে এই ব্যাপারটা এতটা সহজ ছিল না, যতটা সহজ করে হয়তো আজকে আমরা দু এক লাইনের মধ্যে আপনাকে আসলে উপস্থাপন করছি। কিভাবে আসলে এই সংযুক্তিগুলি হতো, কিভাবে আসলে আপনারা একটা দেশ ছাড়িয়ে আসলে বাংলাদেশের পতাকাটা আরো বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছেন? এখন এই সুযোগগুলো তো আসলে একবারে তো আসেনি, আস্তে আস্তে তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে আমরা যখন বাধা বিপত্তি সব অতিক্রম করে, আমরা যখন চ্যালেঞ্জগুলোকে ফেস করে আমরা যখন প্রজেক্টসগুলো করতাম, আমাদের এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বেড়েছে, আমাদের বোঝার ক্ষমতা বেড়েছে, কথা বলার আমাদের লিডারশিপ স্কিল ডেভেলপ করেছে আস্তে আস্তে। আমি কিন্তু আগে ছোটবেলায় ভয় পেতাম মানুষের সাথে, অনেক শাই ফিল করতাম, বাট এখন আমি সবার সামনে কথা বলতে আমার কিছু ইয়ে ফিল হয় না। সো আমার মনে হয় যে নিজেকে ডেভেলপ করা আস্তে আস্তে, তখন একটা থেকে আরেকটা সুযোগ আসবে। তো আমার মনে হয় যে এভাবে আমাদের স্টার্টটা করা উচিত বেসিক্যালি। এবং এই যে নিজেকে ডেভেলপ করার যে বিষয়টা, সেটা তো আসলে আমি একটা কোর্স করতে পারবো কি যে নিজেকে ডেভেলপ করার তো কোনো কোর্স নাই, বা থাকলেও আপনি আসলে কিভাবে নিজেকে তৈরি করেছেন, এই কনফিডেন্স, এই অনুপ্রেরণা, এই নিজেকে আসলে শক্তি যোগানো, সেটা আসলে কিভাবে হলো? আমার এক্সপিরিয়েন্সটা থেকে যেটা বলবো যে লিডারশিপ স্কিল বিল্ড হয়েছে, প্রেজেন্টেশন স্কিল, মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন স্কিল। যেরকম আমি ধরেন একটা সেক্স ওয়ার্কারের সাথেও কথা বলেছি, আমি একজন প্রাইম মিনিস্টারের সাথেও কথা বলেছি, একজন সুয়ারেজ ওয়ার্কারের সাথেও কথা বলেছি। তো সমাজের বিভিন্ন স্তরে মানুষের সাথে যখন আমি কথা বলেছি এবং একজনের কথা গিয়ে আরেকজনকে গিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি যে এই প্রবলেমটা তারা ফেস করছে, তো তখন দেখা গেছে যে আমার কমিউনিকেশন স্কিলটা অনেক বিল্ড আপ করেছে। তো আর এভাবেই আমার মনে হয় যে নিজেকে বেটার করা যায়। আর প্যাশনের দিকটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি আগে বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজ করতাম, বাট এখন আমি একজন ওয়াশ অ্যাক্টিভিস্ট বা ওয়াশ স্পেশালিস্ট হিসেবে যখন স্টার্ট করলাম, এটা আসলে শুরু হয়েছে যে আমার মা মারা গিয়েছিলেন ডায়রিয়া থেকে 2014 সালে। তো যখন মা মারা যায় ডায়রিয়াতে, তখন আমি ডেফিনেটলি অনেক শকড। আর আমার মনে হচ্ছে যে আমি একটা প্রিভিলেজড একটা ফ্যামিলি থেকে, একটা এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। আমার কাছে মনে হয়েছিল যে এটা তো ডায়রিয়ায় তো মানুষ মারা কি যায় এখন, এই 2014 সালে কি মারা যেতে পারে? তারপর যখন আমি রিসার্চ করে দেখলাম যে আসলে কত মিলিয়ন্স অফ পিপল আর ডাইং ডায়রিয়া থেকে, বা এরকম ওয়াটার বোর্ন ডিজিজ থেকে, বা সিম্পলি হাত না ধোয়ার জন্য ডিজিজ হতে পারে বা ডায়রিয়া হতে পারে।
তখন আমার মধ্যে একটা কাজ করলো যে আমি যেহেতু আমার মাকে হারিয়েছি, আমি চাবো না যে অন্য কেউ এই কারণটার জন্য তাদের প্রিয়জনকে হারাক। তো সেখান থেকে আমার প্যাশনটা কাজ করে, আমাকে ড্রাইভ করে যে যতই বাধা আসুক, যত যাই আসুক, আমি চালিয়ে যাব আমার কাজ। আমরা ফিরবো আবার এই আমাদের ছোট একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আশা করছি সঙ্গে থাকবেন, খুব ছোট বিরতি নিয়ে ফিরবো এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা একদম আড্ডার মাঝখানে ছিলাম। আমাদের সাথে আছেন দুই স্বপ্নবাজ তরুণ, শমী হাসান চৌধুরী এবং রিজভী আরিফিন। শমী, যেই মানুষগুলিকে আমার একটু একটু হিংসে হয় আপনাদেরকে দেখলে, হ্যাঁ, সো যে মানুষগুলোকে সাধারণত আমরা গুগলে দেখে থাকি, যে মানুষগুলো সম্পর্কে আমরা হয়তো পত্রপত্রিকা পড়ে জানি, আপনি সেই মানুষদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন। সো আপনার মুখ থেকে আসলে শুনতে চাই, সেটা যদি আমি সেটা প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলি, বা ডাচেস অফ কর্নওয়ালের কথা বলি, বা বারাক ওবামার কথা বলি, কিংবা আমাদের আমাদের প্রাইম মিনিস্টারের কথা বলি, বাংলাদেশে কয়টা তরুণ আসলে সেই সুযোগটা পায় আমাদের পিএমকে মিট করার। সো কেমন মনে হয় আসলে এই যে বাংলাদেশের পতাকাটাকে যে নিয়ে যাচ্ছেন, এবং আপনার বয়সী একটা তরুণ, আমার একটু হিংসের পাশাপাশি ভীষণ গর্বও হয়। সো আপনার অনুভূতিটা কেমন আসলে? আমার গর্ববোধটাই হয় বেশি। আর যখন আমি যেরকম আমাদের মেইন উদ্দেশ্যটা যেটা থাকে যে আমরা যেহেতু আমরা গ্রাসরুটস লেভেলে কাজ করছি, তারপর আমরা যখন এরকম ইম্পর্টেন্ট মিটিংসে যাই, যেখানে এরকম হেডস অফ গভর্নমেন্টসরা থাকে বা টপ লিডার্সরা থাকে, তাদেরকে আমাদের মেইনলি বলার উদ্দেশ্যটাই থাকে যে গ্রাসরুটস লেভেলে কী কী প্রবলেম হচ্ছে, কী কী আমাদের দরকার। যেরকম আমরা একটা ডিসিশন মেকিং টেবিলে উই ওয়ান্ট আ সিট, যে আমাদের ব্যাপারে আমাদের ইয়াংদেরকে নিয়ে, ইয়াং পিপলদের নিয়ে যদি কোনো ডিসিশন তৈরি করা হয়, রেডি করা হয়, তাহলে যেন আমাদের সাথে কনসাল্ট করে ডিসিশনটা নেওয়া হয়। তো এটাই আমাদের মূল উদ্দেশ্যটা থাকে। বা যেমন ধরেন আমি স্যানিটেশন হাইজিন নিয়ে আমরা কাজ করছি, তো আমরা যখন এরকম মিনিস্টার্সদের সাথে মিট করি, তখন আমরা বলি যে ওয়াশ সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট বেশি দরকার। সো বেসিক্যালি আমরা এই গোলসগুলো নিয়ে আমরা অ্যাডভোকেট করি। তো আমার কাছে মনে হয় যে সেলিব্রিটি বা ওনাদের সাথে দেখা করা, হ্যাঁ অবশ্যই ওনারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, আপনার মতো আমি আপনাদের আমি অ্যাকচুয়ালি এটা অনেক কি বলবো, যে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি যে এরকম সেলিব্রিটিসরা ধরনের যে গ্লোবাল সিটিজেনের ফেস্টিভ্যালে ওনারা আসছেন, ওনারা টাইম দিচ্ছেন এই ধরনের কজের জন্য, এবং ফুললি ফ্রিতে, মানে তারা এসে তারা এইসব গোলস নিয়েই কথা বলছে, আমরা যেসব নিয়ে কাজ করছি গ্রাসরুট লেভেলে ওগুলো নিয়ে তারা অ্যাডভোকেট করছে। তো এটা আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা। সো এটার কি পরবর্তীতে কোনো ফলো আপ থাকে? ধরুন আপনার সাথে প্রিয়াঙ্কার গ্লোবাল সিটিজেন ওখানে হয়তো দেখা হলো, মিট হলো, আপনার হয়তো একটা টেবিলে বসে হয়তো কোনো রিকোয়েস্ট করলেন, বা পিএমকে বা সেটা কোনো অন্য কোনো অ্যাম্বাসেডারকে, সো এটা কি পরবর্তীতে কোনো ফলো আপ? হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্লোবাল সিটিজেন তো একটা অ্যাডভোকেসি অর্গানাইজেশন, ওদের কাজটা মেইন কাজটা এটাই থাকে। ওদের একটা ফেস্টিভ্যাল থাকে, আমি যারা জানে না গ্লোবাল সিটিজেনের তাদের উদ্দেশ্যে বলি যে গ্লোবাল সিটিজেন একটা অ্যাডভোকেসি অর্গানাইজেশন যেটা বেসড ইন নিউ ইয়র্ক সিটি। তো ওরা প্রতি বছর একটা ফেস্টিভ্যাল করে, হ্যাঁ, গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল সেন্ট্রাল পার্কে হয়, সেখানে প্রায় 60,000-70,000 মানুষ আসে। তো আমরা কিন্তু সবাই গ্লোবাল সিটিজেন অ্যাকচুয়ালি। তো গ্লোবাল সিটিজেনের একটা অ্যাপ আছে যেটাতে সবাই সাইন আপ করে ওখানে কিছু অ্যাকশনস নেওয়া যায়, যেরকম টুইট করা যায় বা পেটিশন সাইন করা যায়, ইমেল করা যায়, যে যার যার মিনিস্টারকে ইমেল করে বলো বা টুইট করো যে আমরা এটা চাই, আরও ইনভেস্টমেন্ট চাই ওয়াশ সেক্টরের উপর, ওয়াটার স্যানিটেশন হাইজিনের উপরে, এরকম বিভিন্ন অ্যাকশন নেওয়া যায়। তারপরে ওরা টপ যারা অ্যাকশন নেয় তাদেরকে ওরা ফ্রিতে ওই ফেস্টিভ্যালটাতে আনা সাহায্য করে, এবং ওখানেই যে বড় বড় টপ লিডাররা এসে ওনারা কমিটমেন্ট দেয় যে ফর এক্সাম্পল আমি এই বছর আমার দেশে স্যানিটেশনের উপরে $1 বিলিয়ন ইনভেস্ট করবো, অ্যান্ড দেন গ্লোবাল সিটিজেনের কাজটাই থাকে ফলো আপ করা, যে তারা যেন তাদের কমিটমেন্টের সাথে তারা সেটা মানে বা সেটা স্টিক করে থাকে। তো এটাই অ্যাকচুয়ালি গ্লোবাল সিটিজেনের কাজ। বাহ, চমৎকার, শুনে আসলে খুব ভালো লাগছে, আসলে পরিবর্তন হচ্ছে। আমরা যদি একটু রিজভী আপনার কাছে আসি, আপনি এবার রয়্যাল কমনওয়েলথ সোসাইটির 150 অ্যানিভার্সারিতে আপনি আসলে সেখানে আমন্ত্রিত হয়েছিলেন, আপনার অভিজ্ঞতাটা একটু আপনার মুখে শুনতে চাই। রিজভী কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রিজভী, একটু যদি আমাকে বলেন আপনি এবার কেমন ছিল আসলে আপনার সেই অভিজ্ঞতাটা। রিজভী, আমি প্রশ্ন করছিলাম যে রয়্যাল কমনওয়েলথ সোসাইটির 150তম অ্যানিভার্সারিতে আপনি যে আমন্ত্রিত অতিথি ছিলেন, কেমন ছিল আপনার সেই অভিজ্ঞতাটা? বাংলাদেশের পতাকাটা যখন আপনাদের হাত ধরে ওরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়, কেমন লাগে নিজের কাছে? জি, আমার কাছে বরাবরই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো বাংলাদেশেরই, আমি বাংলাদেশেই বিলং করি। সো আমার কাছে এটা অন্যরকম একটা পাওয়া যখন গ্লোবাল এরিনাতে আমি বা শমী আমরা যখন আমাদের ফ্ল্যাগটাকে তুলে ধরতে পারি।
আর স্পেশালি যখন আমরা ইয়াংরা যখন আমরা এই কাজটা করতে পারি, বিকজ আমরা তো আমরা ইয়াংদেরকেই রিপ্রেজেন্ট করছি, তো এটা অবশ্যই আমার কাছে একটা গর্বের ব্যাপার। না, চমৎকার। সো আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনারা আসলে যেভাবে কাজ করছেন, আপনারা আসলে শেষটা কোথায় দেখছেন? স্বপ্নটা আসলে কত দূর? এটা শেষ কোথায়? স্বপ্নের শেষ নাই। আমরা আমাদের কাজের পরিধিটা যত বেশি বাড়ানো যায়, কিন্তু আমাদের আলটিমেট গোল বলবো যে ওয়াটার স্যানিটেশন হাইজিনের যে সিনারিওটা আছে বাংলাদেশে বা যেসব দেশের কাজ করছি আমরা, সেটা যেন পাল্টে যায়। সবাই যেন মেনস্ট্রুয়েশনটা বা মাসিক যেন কোনো ট্যাবু আর না থাকে, কেউ যেন স্কুল ড্রপ আউট না হতে হয় মাসিক শুরু হওয়ার জন্য। এই ধরনের বিষয় নিয়ে যেন আমরা সবাই খোলামেলা আলাপ করতে পারি, বা ময়লা ফেলাটা, এই যে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই যে পার্সোনাল হাইজিন, মানুষ এটাই জানে না যে নখটা কাটতে হয় বা হাতটা ভালো করে ধুতে হয়। এই বেসিক ব্যাপারগুলো যেন সবাই জানে, সবাই যেন সুস্থ থাকে, এবং কেউ যেন ওয়াটারবোর্ন ডিজিজ বলেন বা হাইজিন রিলেটেড ডিজিজগুলোতে যেন কেউ অসুস্থ না হয়। আজকে যেই তরুণরা হয়তো আপনাকে শুনছে, আপনাদেরকে দেখে হয়তো আসলে তারা অনুপ্রেরণা নিচ্ছে বা পাচ্ছে, সো তারা যদি কোনোভাবে আপনাদের সাথে আসলে হাতে হাত মিলাতে চায়, সেটার কি কোনো সুযোগ আছে কিনা? থাকলে সেটা কিভাবে? অনেক সুযোগ আছে। যেরকম আমরা অ্যাকচুয়ালি কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাথে আমরা কাজ করছি, আমি এশিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি। কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে আমরা কান্ট্রি টিম রিক্রুট করছি। ইনফ্যাক্ট এখনই আমরা বাংলাদেশের কান্ট্রি টিম রিক্রুট করছি, মালয়েশিয়ার কান্ট্রি টিম রিক্রুট করছি। ওখানে যদি জয়েন করতে চায় জয়েন করতে পারবেন। আমাদের অ্যাওয়ারনেস 360-তে আমরা 2019-এর কোহর্ট রিক্রুটমেন্ট স্টার্ট করব ইনশাআল্লাহ, সামনের সপ্তাহের মধ্যে স্টার্ট করে দিব। তো এরকম অনেক সুযোগ আছে আসলে নিজেকে ইনভলভ করার, এরকম অপরচুনিটিস। আমরা রিজভিকে স্কেপে গেছি। রিজভি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে ক্রাইটেরিয়াটা কি হবে, কারণ প্রচুর তরুণ হয়তো সেটা আগ্রহী হবে আপনাদের সাথে আসলে আপনাদের দলে হয়তো যুক্ত হওয়ার জন্য, কিন্তু এই যে আপনারা যে আসলে দল তৈরি করছেন, বাংলাদেশ থেকে একটা দল নেবেন, সেটা আসলে কিভাবে ক্রাইটেরিয়াটা আসলে নির্বাচিত হবে? যদি আমি কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা বলি, তাহলে হচ্ছে আমরা 18 বছর থেকে 23 বছর পর্যন্ত আমরা নিচ্ছি, আহ, যদি বয়সের ব্যাপারটা বলা হয়। আর হচ্ছে যে ক্রাইটেরিয়া বলতে স্টুডেন্ট থাকা লাগবে কোনো একটা স্কুলের অথবা ইউনিভার্সিটির বা হোয়াটএভার একটা তাকে স্টুডেন্ট হতে হবে। আহ, এই দুইটাই ক্রাইটেরিয়া মেইনলি। আচ্ছা, সো সেটা কবে নাগাদ শুরু হবে এই প্রসেসিংটা বাংলাদেশ থেকে? এইটা অলরেডি আমাদের চলছে আর কি। আচ্ছা, সো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি হবে, যে তরুণরা আসলে আগ্রহী? আমাদের ফেসবুকে একটা পেজ আছে, কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এশিয়া। ওইখানে আমাদেরকে মেসেজ পাঠাতে পারে, বা ওইখানে আমাদের লিংকটা দেয়া আছে যেখানে ওরা অ্যাপ্লাই করতে পারে। আর অ্যাওয়ারনেস 360-তে যুক্ত হতে চাইলে আমাদের ওয়েবসাইটে যেতে পারে, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারে, বা আমাদেরকে যদি পার্সোনালিও যদি নক করে তাহলেও হবে। বাহ, চমৎকার। আসলে স্বপ্নটা আসলে তাহলে আসলে অনেক মানুষকে নিয়ে আসলে আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে চাই। আমি আপনার কাছে যদি একটু আসি, প্রথম বাংলাদেশি হিসেবে আপনি কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই মুহূর্তে আপনি আছেন, সেটা ভীষণ আনন্দের বিষয় আমাদের জন্য। আপনাকে সেটার জন্য অভিনন্দন জানাই, এবং আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে কিভাবে আসলে এটা হলো। এবং এটা আমাদেরকে অ্যাকচুয়ালি ফিজিতে কমনওয়েলথের এডুকেশন মিনিস্টার্স মিটিং হয় প্রতি 3 বছর পর পর। তো 2018 সালে এটা হয়েছিল ফিজিতে। তো সেখানে আমাদেরকে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া স্কটল্যান্ড উনি নিজে আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন। তো এটা অবশ্যই এটা বিশাল বড় একটা ব্যাপার, এবং আমি কাজ চালিয়ে যাচ্ছি, এবং আশা করি যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি ঠিকমতো পালন করতে পারবো। বাহ, চমৎকার। এবং এখন আসলে এক বাংলাদেশি হিসেবে যখন আসলে আপনি ওরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে একদম স্পেসিফিকভাবে বাংলাদেশকে নিয়ে কি আপনার কোনো স্বপ্ন আছে কিনা? আপনার তো আসলে এখন দেশের গণ্ডি পেরিয়ে আসলে অনেক বড় স্কেলে কাজ করছেন, কিন্তু বাংলাদেশকে ঘিরে আসলে কি আপনাদের আলাদা করে কোনো স্বপ্ন আছে কিনা? স্বপ্ন যে বললাম যে আমি চাই যে বাংলাদেশি যারা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আঙ্গিকে যদি বলতে চাই যে আমি চাই যে বাংলাদেশি স্টুডেন্টসদের যদি কোনো প্রবলেম থাকে তারা যেন আমাদের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে এসে অ্যাপ্রোচ করে। অনেকে হয়তো জানেই না যে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বলতে একটা জিনিস আছে। আমাদের মেইন গোলটাই হচ্ছে টু অ্যাম্পলিফাই স্টুডেন্টস ভয়েস। সো আমাদেরকে এসে যদি কোনো বলে যে আমাদের এই সমস্যা বা আমরা এটা চাই বা ওটা চাই, তখন কিন্তু আমরা এই যে এডুকেশন মিনিস্টার্স মিটিংয়ে গেলাম, আমরা তখন সেটা আমাদের এডুকেশন মিনিস্টার্সদের সাথে আমরা সেটা শেয়ার করতে পারবো, কোনো রেকমেন্ডেশন থাকলে দিতে পারবো। আরেকটা যেটা আমি শেয়ার করতে চাবো যে এই গত বছর জুলাইতে পাকিস্তানের জেনারেল ইলেকশন হয়েছিল। তো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল নিজে আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন অ্যাজ অ্যান অবজারভার, ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার। তো সেখানে এত বড় বড় মানুষের মাঝে যখন আমি নিজেকে দেখতে পেয়েছি তখন ডেফিনেটলি অনেক গর্ববোধ করেছি। বাট আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কমনওয়েলথের কিন্তু 60% পপুলেশন 1.2 বিলিয়ন পিপল হচ্ছে ইয়াং পিপল, হ্যাঁ, 23 বছরের নিচে। তো যখন আমাকে ওরকম একটা ইম্পর্টেন্ট পজিশনে দেওয়া হয়েছে, এটাই প্রুভ করে বা এটাই ডেমনস্ট্রেট করে যে কমনওয়েলথ ইয়াং পিপলকে কতটা ভ্যালু করছে, বা আমাদের ভয়েসকে বা আমাদের অপিনিয়নটা কতটা ম্যাটার করে। সো ডেফিনেটলি এই ব্যাপারটাও চিন্তা করে খুব ভালো লাগে।
আপনাদের মতো দুজন স্বপ্নবাজ তরুণকে পেয়ে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের অনেক তরুণ কিন্তু আসলে আজকালকার যুগে, সেটা হোক আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে বা আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে, সবকিছু মিলে এক ধরনের একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা প্রায় সময় প্রচুর সুইসাইডের গল্প শুনে থাকি। সো আপনাদের আসলে কি পরামর্শ থাকবে? আমি নিশ্চিত যে আসলে খারাপ সময় তো আসলে আপনারাও পার করেছেন, আমরা সবসময় হয়তো আসলে সফলতার গল্পটা শুনি। সো আপনার কি সাজেশন থাকবে সেই তরুণদের জন্য যারা আসলে হয়তো নিজেকে আসলে খুঁজে বেড়াচ্ছে এখনো? স্পেসিফিক কিভাবে আসলে তারা এখান থেকে বের হতে পারে? আমি বলব যে শুরু করে দিতে তো হবে, এটা ছাড়া এটা কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে যে আমরা অনেক বাধা মানে অনেক কিছু পার করে এসেছি, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। যেরকম আমরা যখন ব্রথেলে যে পতিতালয়ে সেক্স ওয়ার্কার্সদের নিয়ে কাজ করতে যাই, তখন কিন্তু অনেক বাধা বিপত্তি এসেছে। অনেকে না করেছে, পারমিশন মিলছিল না, ওরা নিজেরাই দে আর নট অ্যাওয়্যার ইনাফ যে এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হতে পারে, বা তারা নিজেরাই পার্টিসিপেট করতে চায় না। বাট স্টিল কিন্তু আমরা করেছি, এবং যখন আমরা করেছি তখন এটা অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবং এই যে অ্যাপ্রিসিয়েশনটা, বা যখন দেখলাম যে না ওরা কিছু শিখেছে, আমরা যখন আবার 6 মাস পরে ফলো আপ করতে গিয়েছি, আমরা দেখি যে তাদের ঘরে ওই পোস্টারটা ঠিকই টাঙানো আছে কিভাবে হাত ধুতে হয়। এবং তাদের কিন্তু এটা কথা না, আমরা এক্সপেক্ট করি নাই যে তারা ওটা রেখে দিবে। এটাই আমাদের সফলতার একটা বলবো যে তার মানে হচ্ছে আমরা এটাই আমাদের সাকসেস। এবং যখন আপনি দেখবেন যে আপনি নিজে থেকে কষ্ট করে, এত কষ্ট পার হয়ে যখন একটা কিছু করলেন এবং সেটা রেজাল্ট পেলেন, যে তাদের একটু বেটারমেন্ট করা বা একটা চেঞ্জ আনা, ইম্প্যাক্ট ফেলা, যেটা তখন কিন্তু অনেক ভালো লাগা সৃষ্টি হয়, এবং তখন আপনাকে ওটাই আরো ড্রাইভ করবে। সো আমি বলবো, আমার সাজেশন একটাই হবে যে ইউ হ্যাভ টু স্টার্ট নাও অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট স্মল। আপনার যে এখনই 100টা বাচ্চাকে সবকিছু শিখাই ফেলতে হবে এমন না, আপনি নিজের ঘর দিয়ে শুরু করেন, নিজের ছোট ভাইটাকে শেখান, নিজের কাজের বুয়াটাকে শেখান মেনস্ট্রুয়েশন কি। সো এভাবে আমার মনে হয় আমাদের শুরু করে দেওয়া উচিত। বাহ, শমী আসলে খুব সুন্দর করে বলছেন। রিজভি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশে প্রচুর তরুণ আছে, ডেফিনেটলি বাংলাদেশের তরুণরা আপনাদের মতো অনেক অনেক পজিটিভ তরুণ আছে যারা আসলে বাংলাদেশের পতাকাটাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। কিন্তু এমনও অনেক তরুণ আছে যারা হয়তো আসলে এক ধরনের একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আছে, এটা নাই সেটা নাই, রেজাল্ট ভালো নাই। তারা কিভাবে আসলে বেরিয়ে আসতে পারে? সবাইকে যে আসলে একই রকম কাজ করতে হবে তাও তো না, কিন্তু ইন জেনারেল ভাবে আসলে আপনার কি পরামর্শ থাকবে? কারণ আপনি হয়তো সেই তরুণটার, আপনার বয়সে আরেকটা তরুণের সাইকোলজি অনেক বেশি ভালো বুঝতে পারবেন। আপনার কি পরামর্শ থাকবে? আমি যদি বলতে চাই তাহলে আমার নিজের জীবন নিয়েও বলতে পারি। যেরকম আমি একটা টাইমে অনেক ডিপ্রেস ছিলাম। বিভিন্ন মানসিক অনেক অনেকভাবে অনেক ডিপ্রেস ছিলাম। তো আমি যেটা করেছি যে আমি আমার প্যাশনটা খুঁজে বের করেছি। যেরকম আমি আমি আমার প্যাশনটা হচ্ছে যে আমার সোশ্যাল ওয়ার্ক করতে ভালো লাগে, মানুষকে সাহায্য করতে ভালো লাগে। তো আমি এইটার মাধ্যমে আমি আমার নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠতে পেরেছি। সো তরুণরা যদি ওদের প্যাশনটা ঠিক করতে পারে, যে ওদের কোন জিনিসটা করলে ওদের ভালো লাগে, তাহলে আমার মনে হয় যে কারোর যদি ড্রয়িং করতে ভালো লাগে বা কারোর মিউজিক ভালো লাগে, ওই প্যাশনটা আসলে খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা ওদেরকে ডিপ্রেশন থেকে তুলে আনতে পারে। হ্যাঁ, রিজভি কিন্তু এটা আসলে ভালো বলছে। সবাইকে যে আসলে একই কাজ করতে হবে তা তো, সবাইকে যে সোশ্যাল ওয়ার্ক করতে হবে, বা কারো যদি ক্রিকেট খেলতে ভালো লাগবে খেলবে, কারো ছবি তুলতে ভালো লাগবে করবে, কারো ড্রয়িং ভালো লাগবে। আমার মনে হচ্ছে এটা বোধহয় করি খুব ভালো পয়েন্ট। পাশাপাশি আমি একটু সম্পূর্ণ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রচুর তরুণরা যখন আসলে তিনি পরবর্তীতে কি হবেন, তিনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, সেটা অনেকটা আসলে বাসা থেকে ঠিক করে দেওয়া হয় যে আসলে আমি কি হব না। সো কি আমার মনে হয় যে এখন আসলে যেহেতু আসলে সবকিছু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, বাবা মাও বুঝতে পারছেন আসলে যে সন্তানের ইচ্ছের উপর আসলে গুরুত্বটা হয়তো দেওয়া উচিত। আপনাদের কিভাবে এই জায়গা থেকে একটা তরুণ বেরিয়ে আসতে পারে? ওর হয়তো ডাক্তারি পড়ার প্রতি কোনো আগ্রহ নাই, বা কিন্তু ওর এটা বাসা থেকে খুব প্রেশার যে আসলে না ডাক্তারি পড়তেই হবে। কারণ এভাবেই আসলে একটা তরুণ অনেক সময় আসলে ডিমোটিভেটেড হয়তো হয়ে যায়, তার ইচ্ছাটাকে হয়তো সে প্রাধান্য দিতে পারে না। আপনার কি মনে হয়? এখানে এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশনের জন্য, বাবা মাকে বোঝানো। কারণ ওই বেয়াদব এরকম বলে ফেলতে পারে। তো আমার মনে হয় যে এখানে কথা বলতে হবে খোলামেলা, ওপেন ডায়ালগ ছাড়া এখানে আর কোনো বিকল্প নাই। তো বাবা মাকে বোঝাতে হবে যে এটা যদি আমি করি তাহলে, বা এক্সাম্পল দিতে পারে যে দেখো এই যে অমুক ফটোগ্রাফার উনি কত ভালো, আপনি ফর এক্সাম্পল আপনি ফটোগ্রাফি নিয়ে কিন্তু আপনি অনেক ভালো কাজ করছেন। তো এরকম এক্সাম্পল দিতে পারে, সো দ্যাট বাবা মারা একটা এক্সাম্পল যখন থাকে তখন এটা দেখে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, আরো মানুষ আছে যারা অন্য লাইনেও ভালো করছে, শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েই ভালো হতে হবে এমন কোনো কথা না। সো এই প্যারাডাইম শিফটটা করতে হবে, এটা আমাদের কথা বলেই বাবা মাকে বোঝাতে হবে। দুপক্ষেই যদি একটু একটু এগিয়ে আসে আর কি, বাবা মা যদি একটু বন্ধু হয়, সন্তানরা যদি বাবা মার কথাটা একটু মাথায় রাখে, বাবার সবকিছু মিলে আসলে সেটা হতে পারে আর কি। আমরা অনুষ্ঠানটা একদম শেষ দিকে আছি, এই অ্যাডটা আসলে শেষ করতে ইচ্ছে হচ্ছে না, এত পজিটিভ এনার্জি আপনাদের থেকে আসলে নিচ্ছিলাম আর কি। রিজভি, আমরা একদম শেষের দিকে আছি, ছোট করে যদি আপনাদের পরবর্তী কোনো পদক্ষেপের কথা একটু জানতে চাই, বা স্বপ্নটা যদি একটু ছোট করে আমাদেরকে বলেন, আর কি করার প্ল্যান হচ্ছে? আমাদের স্বপ্ন যেটা এখন সেটা হচ্ছে যে বাংলাদেশে
20টা লিগ্যাল ব্রথেল আছে। তো আমরা অলরেডি একটা ব্রথেল কভার করেছি ময়মনসিংহে। তো আমরা চাই যে 20টা ব্রথেলে গিয়ে আমরা হাইজিন রিলেটেড কাজগুলা করা। আর হচ্ছে প্রত্যেকটা স্কুলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে আমাদের হাইজিন নিয়ে কাজ করার আমাদের স্বপ্নটা। বাহ, মানে আপনাদের সাথে যত আমি কথা বলছি না, আমি তত মুগ্ধ হচ্ছি। এটাই আসলে বাংলাদেশ, মানে সমীরাই আসলে বাংলাদেশ, রিজভিরাই আসলে বাংলাদেশ, এবং সেই পজিটিভ এনার্জি। সমী, আমরা একদম শেষ মিনিটে আছি ইনফ্যাক্ট। সো আপনার কাছ থেকে একটু শেষে যদি শুনতে চাই আর কোনো কিছু, তরুণদের জন্য যদি কোনো কিছু বলার থাকে। এটাই বলবো যে শুরু করে দাও কাজ। তোমার যদি গান গাইতে ভালো লাগে, গান গাওয়াই শুরু করো। তুমি এমন না যে তোমার শুধু সোশ্যাল সার্ভিসই করতে হবে, অন্য কাজও করা যায়। অনেকভাবে ভালো কাজ করার কিন্তু ওয়ের শেষ নাই। সো ফাইন্ড ইউর প্যাশন, সেখান থেকে তুমি কাজ স্টার্ট করে দাও। আর বাধা বিপত্তি আসবেই, বাট এগুলো কিছু থাকে না, একটা সময় পার হয়ে যাবা। বাহ, চমৎকার! আপনারা কথাও বলেন অনেক সুন্দর করে। সমী হাসান চৌধুরী, ফাউন্ডিং কোচেয়ার, এবং রিজভি আরেফিন, ফাউন্ডিং কোচেয়ার অ্যাওয়ারনেস 360। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় আপনাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম সমী এবং রিজভির সাথে। আজকে আসলেই মনটা খুব ভালো হয়ে উঠলো, কারণ আমরা আসলে বলতে চাই সমী এবং রিজভিরাই আসলে বাংলাদেশ। সো আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন, এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন, আমার মনে হয় যে আমাদের উচিত হবে, আপনার উচিত হবে আসলে সমী এবং রিজভির সাথে আসলে ওদের হাতটাকে আরও বেশি শক্তিশালী করা, এবং যে যেখানে আছি সেই জায়গা থেকে আসলে শুরু হতে পারে। নিজের বাসা থেকে হয়তো বা আসলে পরিবর্তনটা শুরু হতে পারে, নিজেকে দিয়েই হয়তো বা পরিবর্তনটা শুরু হতে পারে। দেখা হবে নিশ্চয়ই আবারও আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।